গতদিন আমরা রোদ সম্পর্কে আলোচনা করেছি। আমরা দেখেছি যে ভিন্ন ভিন্ন পদার্থের রোদ ভিন্ন ভিন্ন হয় এবং এই রোদ বিদ্যুৎ প্রবাহের ব্যস্তানুপাতিক। রোদ যদি বেশি হয় তাহলে বিদ্যুৎ প্রবাহ কম হয়। এখন কোনো একটি বর্তনীর মধ্যে বিদ্যুৎ প্রবাহ আবার বিভব প্রভেদের উপর নির্ভর করে। এখন মনে করো এখানে একটি বর্তনী তৈরি করা হলো। একটি বর্তনী আমরা তৈরি করলাম। ব্যাটারি বা বিদ্যুৎ কোষ, অ্যামিটার, সুইচ এবং পরিবাহী তার দিয়ে আমরা দেখেছি যে বিদ্যুৎ প্রবাহ নির্ভর করে বিভব প্রভেদের উপর, আবার বিদ্যুৎ প্রবাহ রোধের উপরও নির্ভর করে। তাহলে যদি আমরা এই বর্তনীতে বিভব প্রভেদ পরিবর্তন করি, অর্থাৎ এই ব্যাটারিটি যদি 2 ভোল্টের হয়, এই ব্যাটারির বিভব প্রভেদ যদি 2 ভোল্ট হয়, তাহলে এই বর্তনীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হবে, যদি আমরা 2 ভোল্টের পরিবর্তে 4 ভোল্ট, 5 ভোল্ট, 6 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট এইভাবে বিভব প্রভেদ পরিবর্তন যদি করি, অর্থাৎ ব্যাটারি আমরা যদি পরিবর্তন করে 2 ভোল্টের পরিবর্তে অন্য কোনো বিভব প্রভেদযুক্ত ব্যাটারি যদি সংযোগ করি, তাহলে এই বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের পরিমাণও পরিবর্তন হবে। কিন্তু বিভব প্রভেদ পরিবর্তন না করে, অর্থাৎ ভোল্টেজ উৎস পরিবর্তন না করেও আমরা এই বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ পরিবর্তন করতে পারি, কমাতে পারি বা বাড়াতে পারি। তো সেটা কিভাবে? সেটা আমরা দেখেছি যে রোধের উপর যেহেতু বিদ্যুৎ প্রবাহ নির্ভর করে, সুতরাং আমরা এখানে যদি একটি রেওয়াস্ট্যাট ব্যবহার করি বা যেটাকে বলা হয় পরিবর্তনশীল রোধক, সেই রেওয়াস্ট্যাট বা পরিবর্তনশীল রোধক যদি আমরা এই বর্তনীতে সংযোগ করি, তাহলে বিভব উৎস পরিবর্তন না করেও আমরা এই বর্তনীর মধ্যে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের পরিমাণ পরিবর্তন করতে পারবো, কম বেশি করতে পারবো। যাই হোক, এখন আমরা আলোচনা করব যে পরিবাহীর রোধ কী কী কারকের উপর নির্ভর করে। আমরা দেখলাম যে ভিন্ন ভিন্ন পদার্থের রোধ ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন পরিবাহীর রোধ ভিন্ন ভিন্ন। এখন এই যে ভিন্ন ভিন্ন পরিবাহীর রোধ ভিন্ন ভিন্ন হয় কেন, কিসের উপর নির্ভর করে পরিবাহীর রোধ পরিবর্তিত হয়, অর্থাৎ পরিবাহীর রোধ কী কী কারকের উপর নির্ভর করে সেটা আমরা আলোচনা করব। তো পরিবাহীর রোধ কী কী কারকের উপর নির্ভর করে সেটা আলোচনা করার জন্য আমরা একটি কার্য বর্ণনা করব এখানে। দেখো, তার জন্য আমাদের একটি বর্তনী তৈরি করতে হবে। তো আমরা একটি সিম্পল বর্তনী এখানে তৈরি করলাম এবং এই বর্তনীর এখানে মনে করো আমরা এই দিক থেকে পরিবাহী তার এতটুকু পর্যন্ত, এই দিক থেকে এতটুকু পর্যন্ত রেখে দিলাম, মানে এখানে বর্তনীটি অবিচ্ছিন্ন। ঠিক আছে, এখন আমরা কি করব, ভিন্ন ভিন্ন পরিবাহী পদার্থ নেব। একটি পরিবাহী পদার্থ আমরা নেব যার দৈর্ঘ্য হলো L। 2 নম্বরে আমরা আরও একটি পরিবাহী নেব যার দৈর্ঘ্য হলো এই পরিবাহীর দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ টুয়াইস L। এই পরিবাহীর দৈর্ঘ্য ছিল L, এই পরিবাহীর দৈর্ঘ্য আমরা নিয়েছি টুয়াইস L। এবং এই দুইটি পরিবাহীর বা রোধক আমরা বলতে পারি, এই দুইটি রোধকের কিন্তু বা পরিবাহীর থিকনেস, অর্থাৎ দুইটি সমান মাপের মোটা, কিন্তু একটির দৈর্ঘ্য কম, একটির দৈর্ঘ্য বেশি। একটির দৈর্ঘ্য L, একটির দৈর্ঘ্য হলো তার দ্বিগুণ, মানে টুয়াইস L। আবার আরও একটি পরিবাহী আমরা নেব, ঠিক আছে, মনে করো তার দৈর্ঘ্য ক্যাপিটাল L এবং এই তারটি পাতলা তার আমরা নিলাম। আর 4 নম্বরে আমরা আরও একটি পরিবাহী তার নেব
যার দৈর্ঘ্য এই 3 নম্বর ক্ষেত্রে যে তার আমরা নিয়েছি তার দৈর্ঘ্যের সমান, কিন্তু সেই তারের চাইতে এই তারটি একটু মোটা। দৈর্ঘ্য সেম, দুইটি তারের দৈর্ঘ্য সেম, কিন্তু একটি তার পাতলা, একটি তার মোটা। এই 4 ধরনের পরিবাহী আমরা নিলাম। এখন এই 4 ধরনের পরিবাহী তারকে এই বর্তনীতে সংযোগ করে, এখানে সংযোগ করে আমরা কি করব, একটা একটা করে সংযোগ করব এবং বিদ্যুৎ প্রবাহের পরিমাণ আমরা নির্ণয় করব। যেহেতু এই বর্তনীতে অ্যামিটার লাগানো আছে, সুতরাং বর্তনীর সুইচ অন করলে এই বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করা যাবে অ্যামিটারের সাহায্যে। তো এখন প্রথম ক্ষেত্রে আমরা কি করলাম, প্রথম ক্ষেত্রে আমরা এল দৈর্ঘ্যের পরিবাহী তারটাকে এখানে সংযোগ করলাম, এল দৈর্ঘ্যের পরিবাহী তারটাকে এখানে সংযোগ করলাম। ঠিক আছে, এই জায়গাতে সংযোগ করেছি। তো যখন আমরা এল দৈর্ঘ্যের পরিবাহী তারকে এখানে সংযোগ করেছি এবং এখন যদি আমরা সুইচ অন করি তাহলে বর্তনীটি অবিচ্ছিন্ন এবং আবদ্ধ হবে। ফলে সুইচ অন করার সাথে সাথে ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং এই বিদ্যুৎ প্রবাহের পরিমাণ অ্যামিটারের রিডিং থেকে পাওয়া যাবে। মনে করো অ্যামিটারের রিডিং থেকে যখন আমরা এল দৈর্ঘ্যের এই পরিবাহী তারকে এখানে সংযোগ করে সুইচ অন করেছি, তখন অ্যামিটারের রিডিং থেকে আমরা বিদ্যুৎ প্রবাহের পরিমাণ প্রথম ক্ষেত্রে মনে করো পেয়েছি এ অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন আমরা সুইচ অফ করে এই পরিবাহী তারটাকে সরিয়ে আমরা দ্বিতীয় পরিবাহী তারকে সংযোগ করব। টুয়াইস এল দৈর্ঘ্য বিশিষ্ট তারকে আমরা এখানে সংযোগ করব। ঠিক আছে, এখন যদি আবার আমরা সুইচ অন করি তাহলে অ্যামিটার থেকে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ আবার পাওয়া যাবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ টুয়াইস এল দৈর্ঘ্য বিশিষ্ট পরিবাহী তারটাকে যখন বর্তনীতে সংযোগ করে সুইচ অন করেছি, তখন মনে করো আমরা অ্যামিটারের রিডিং থেকে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ পেয়েছি বি অ্যাম্পিয়ার। এইবার আমরা এই দ্বিতীয় পরিবাহী তারটাকে এখান থেকে সরিয়ে সুইচ অফ করে এই দ্বিতীয় পরিবাহী তারটাকে আমরা এখান থেকে সরিয়ে নিলাম। এইবার তৃতীয় পরিবাহী তার যার দৈর্ঘ্য ক্যাপিটাল এল তাকে আমরা এখানে সংযোগ করলাম। এখন সুইচ অন করলে বর্তনীর মধ্য দিয়ে আবার বিদ্যুৎ প্রবাহিত হবে। তো অ্যামিটার থেকে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ পাওয়া যাবে। তাহলে মনে করো তৃতীয় ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ আমরা পেয়েছি সি অ্যাম্পিয়ার। এইবার সুইচ অফ করে আমরা তৃতীয় পরিবাহী তারটাকে যখন সরিয়ে চতুর্থ পরিবাহী তারটাকে যখন আমরা সংযোগ করব, চতুর্থ পরিবাহী তারটাকে আমরা সংযোগ করলাম, অর্থাৎ যার দৈর্ঘ্য এল, কিন্তু এই পরিবাহী তারের থিকনেস একটু বেশি, অর্থাৎ 3 নম্বর পরিবাহী তার যেটি ছিল তার দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য, কিন্তু এটার চাইতে এটি মোটা। এই পরিবাহী তারটাকে যখন সংযোগ করে আমরা আবার সুইচ অন করব, তখন আবার এই বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং এই বিদ্যুৎ প্রবাহের পরিমাণ অ্যামিটার থেকে পাওয়া যাবে। মনে করো 4 নম্বর ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ আমরা পেয়েছি ডি অ্যাম্পিয়ার। এখন এই 4টি ক্ষেত্রে, এই 4টি পরিবাহীর ক্ষেত্রে যে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ আমরা পেয়েছি, দেখা যাবে এই বিদ্যুৎ প্রবাহের পরিমাণ 4টি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, 4টি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। তাহলে আমরা যেহেতু জানি যে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ পরিবাহীর রোধের উপর নির্ভর করে, এখানে যেহেতু কোনো পরিবর্তনশীল রোধকও লাগানো হয়নি, আবার উৎসও পরিবর্তন করা হয়নি, সুতরাং এখানে এই 4টি পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ যেহেতু ভিন্ন ভিন্ন, সুতরাং এই 4টি পরিবাহীর রোধ ভিন্ন ভিন্ন।
যেহেতু বিদ্যুৎ প্রবাহ রোধের উপর নির্ভর করে। এখন যেহেতু এই 4টি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের পরিমাণ ভিন্ন ভিন্ন, তাহলে এই 4টি পরিবাহীর রোধও হবে ভিন্ন ভিন্ন। এখন দেখো, এই যে 2টি তার 1 নম্বর এবং 2 নম্বর, এই 2টি তারের থিকনেস সমান, 2টি সমান মোটা, একই মাপের, এবং একটির দৈর্ঘ্য L, একটির দৈর্ঘ্য তার দ্বিগুণ অর্থাৎ টুয়াইস L। তো এই 2টি ক্ষেত্রে কি দেখা যাবে? দেখা যাবে যে এই ছোট তারের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বেশি, বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বেশি। তার মানে কি? তার মানে তার রোধ কম। ঠিক আছে, কারণ আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহ রোধের ব্যস্তানুপাতিক। যদি রোধ বাড়ে তাহলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কমবে, যদি রোধ কমে তাহলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বাড়বে। তাহলে এই তারের ক্ষেত্রে, এই 2টি তারের মধ্যে তুলনামূলকভাবে দেখা যাবে যে এই তারের ক্ষেত্রে যার দৈর্ঘ্য L, সেই তারের ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বেশি অর্থাৎ তার রোধ কম। কিন্তু এই তারের ক্ষেত্রে দেখা যাবে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কম অর্থাৎ তার রোধ বেশি, তার রোধ বেশি। তার মানে কি? তার মানে হলো 2টি তার সমান মাপের মোটা, 2টির থিকনেস সমান, কিন্তু একটি তার ছোট, একটি তার বড়, মানে লম্বা। একটি তার ছোট, একটি তার লম্বা। এই 2টি ক্ষেত্রে ছোট তারের ক্ষেত্রে রোধ কম এবং লম্বা তারের ক্ষেত্রে রোধ বেশি। এইবার আমরা যদি এই যে 2টি তার, এই 2টি তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ যদি আমরা তুলনা করি, তাহলে কি দেখা যাবে? এই তার যেটি দৈর্ঘ্য L, এই তারেরও দৈর্ঘ্য L, কিন্তু এই তারটি পাতলা, এই তারটি মোটা। তো এই 2টি তারের ক্ষেত্রে দেখা যাবে যে এই তারের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কম, তার মানে তার রোধ বেশি, এবং এই তারের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বেশি, তার মানে তার রোধ কম, তার রোধ কম। তাহলে এই পর্যবেক্ষণ থেকে আমরা কি বলতে পারি? এই পর্যবেক্ষণ থেকে দেখো, এখানে যদি আমরা সাংখ্যিক মান যদি পাই, প্র্যাকটিক্যালি যদি আমরা ঠিকভাবে অ্যামিটার, ব্যাটারি, সুইচ, পরিবাহী তার এবং এইগুলো, এই ভিন্ন ভিন্ন মাত্রার ভিন্ন ভিন্ন রোধযুক্ত পরিবাহী তারগুলো সংযোগ করে প্র্যাকটিক্যালি যদি আমরা রিডিং নেই, তাহলে দেখা যাবে এই 2টি তারের মধ্যে দেখা যাবে এই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ হবে এই তারের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের পরিমাণের ডাবল। তার মানে রোধ হবে এই পরিবাহীর রোধের অর্ধেক। ঠিক আছে, অর্থাৎ এখানে কি হয়েছে? পরিবাহীর রোধ, এই পরিবাহীর দৈর্ঘ্য এই তারের চাইতে এই তারের ক্ষেত্রে দ্বিগুণ হয়েছে। সুতরাং এখানে রোধ হবে এই তারের অর্ধেক, এই তারের হবে দ্বিগুণ। আবার এই 2টি তারের ক্ষেত্রে আমরা দেখলাম যে যখন তারের থিকনেস বাড়লো, তখন তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বেশি হলো, অর্থাৎ তার রোধ কম। তাহলে এখানে আমরা কি কি কারকের উপর পরিবাহীর রোধ নির্ভর করে সেটা আমরা লিখতে পারবো। দেখো, প্রথমত আমরা দেখেছি যে যদি তারের দৈর্ঘ্য পরিবর্তন করা হয় তাহলে পরিবাহীর রোধ পরিবর্তন হয়। তাহলে পরিবাহীর রোধ নির্ভর করে পরিবাহীর দৈর্ঘ্যের উপর। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখেছি যে পরিবাহীর যে থিকনেস, সেই থিকনেসের উপর নির্ভর করে পরিবাহীর রোধ। থিকনেস মানে হচ্ছে, এখানে আমরা বলবো যে প্রস্থচ্ছেদের কালি। তো প্রস্থচ্ছেদের কালি মানে কি? যেমন
এটি যদি একটি পরিবাহী তার হয় বা এটি যদি একটি পরিবাহী তার হয়, তাহলে এই পরিবাহী তারটি, যে কোনো পরিবাহী তার সেগুলো বেলনাকৃতির থাকে। এখন এই পরিবাহী তারের এই যে বেলনাকৃতির এই যে বেলনাকৃতির তার এই ভূমিটা হবে বৃত্তাকৃতির। এই বৃত্তাকৃতি ভূমির যে কালি সেটাকে বলা হয় প্রস্থচ্ছেদের কালি। তাহলে যদি তারটি পাতলা হয় তাহলে তার প্রস্থচ্ছেদের কালি কম হবে, আর যদি তারটি মোটা হয় তাহলে তার প্রস্থচ্ছেদের কালি বেশি হবে। তাহলে এখানে দেখা গেছে যে প্রস্থচ্ছেদের কালি যদি বেশি হয় তাহলে রোধ কি হয়? কম হয়। আর প্রস্থচ্ছেদের কালি যদি কম হয় তাহলে রোধ বেশি হয়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারবো যে পরিবাহীর রোধ নির্ভর করে পরিবাহীর প্রস্থচ্ছেদের কালির উপর। পরিবাহীর প্রস্থচ্ছেদের কালির উপর, ঠিক আছে? এই দুইটি কারকের উপর নির্ভর করে আমরা এই পরীক্ষা থেকে পেয়েছি। পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে পরিবাহীর রোধ, আর নির্ভর করে পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর। এখন আমরা যদি দুইটি ভিন্ন ভিন্ন পদার্থের তৈরি দুইটি পরিবাহী তার লই এবং একইভাবে যদি পরীক্ষা করি, মনে করো আমরা দুইটি তার নিয়েছি, দুইটির দৈর্ঘ্য সমান, দুইটির প্রস্থচ্ছেদের কালিও সমান, ঠিক আছে? এখন এই তারটি হচ্ছে নিক্রোমের তৈরি আর এই পদার্থটি হচ্ছে কপারের তৈরি। এখন এই দুইটি তারকে যদি আমরা এক একটি করে এখানে সংযোগ করি, সুইচ অফ করে আমরা আগের এই তারটিকে সরিয়ে নিয়ে প্রথমে নিক্রোম তারকে আমরা এখানে সংযোগ করলাম, সুইচ অন করলাম, প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের পরিমাণ আমরা নির্ণয় করলাম, সাপোজ এক্স বিদ্যুৎ প্রবাহের পরিমাণ মনে করো এক্স পাওয়া গেল। এইবার সুইচ অফ করে যদি আমরা এই তারটিকে সরিয়ে কপারের তারটিকে যদি এখানে সংযোগ করে আবার সুইচ অন করি, তাহলে অ্যামিটারের রিডিং থেকে আবার আমরা বিদ্যুৎ প্রবাহের পরিমাণ পেয়ে যাব। মনে করো সেটি ওয়াই। যদি অ্যাকচুয়াল রিডিং আমাদের জানা থাকে, অ্যাকচুয়াল রিডিং যদি আমরা এখান থেকে নির্ণয় করি, তাহলে দেখা যাবে এই দুইটি তারের ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ ভিন্ন ভিন্ন। তাহলে এতে বোঝা গেল যে এই দুইটি তারের ক্ষেত্রে রোধও ভিন্ন ভিন্ন। তাহলে পরিবাহী তারটি যে পদার্থের দ্বারা তৈরি সেই পদার্থের উপরও পরিবাহীর রোধ নির্ভর করে। সুতরাং 3 নম্বরে আমরা লিখতে পারবো যে পরিবাহীর রোধ নির্ভর করে পরিবাহী নির্মিত পদার্থের উপর। পরিবাহী যে পদার্থের দ্বারা তৈরি সেই পদার্থের উপর নির্ভর করে। তাহলে পরিবাহীর রোধ 3টি কারকের উপর নির্ভর করে। প্রথমত হলো পরিবাহীর দৈর্ঘ্য, দ্বিতীয়ত হলো পরিবাহীর প্রস্থচ্ছেদের কালি এবং তৃতীয়ত পরিবাহীর নির্মিত যে পদার্থের দ্বারা পরিবাহীটি নির্মিত সেই পদার্থের উপর নির্ভর করে। এখন যদি আমরা অ্যাকচুয়াল মান জানি, অ্যাকচুয়াল মান যদি আমরা নির্ণয় করি, তাহলে দেখা যাবে যে এই দুইটি তারের ক্ষেত্রে যার দৈর্ঘ্য এল ছিল এবং যার দৈর্ঘ্য টুয়াইস এল ছিল, অর্থাৎ একটির দৈর্ঘ্য এল একটির দৈর্ঘ্য টুয়াইস এল মানে তার দ্বিগুণ, এই দুইটির ক্ষেত্রে দেখা যাবে ছোট তারের রোধ এই লম্বা তারের রোধের অর্ধেক। অর্থাৎ যদি পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে রোধ হবে দ্বিগুণ। মানে যদি দৈর্ঘ্য অর্ধেক করা হয় তাহলে রোধ হবে অর্ধেক, ঠিক আছে? তাহলে এতে বোঝা যাবে যে আমরা যখন উপযুক্ত মান যখন আমরা পেয়ে যাব, তখন উপযুক্ত মান থেকে আমরা বলতে পারবো যে পরিবাহীর দৈর্ঘ্য পরিবাহীর প্রস্থচ্ছেদের কালি এর উপর কীভাবে নির্ভর করে পরিবাহীর রোধ। দেখা যাবে যে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্যের
সমানুপাতিক। তার মানে কি? তার মানে হলো পরিবাহীর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে, পরিবাহীর দৈর্ঘ্য যদি কমে তাহলে পরিবাহীর রোধ কমবে। দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাবে যে পরিবাহীর রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের কালির ব্যস্তানুপাতিক। প্রস্থচ্ছেদের কালির ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে যদি পরিবাহীর প্রস্থচ্ছেদের কালি বাড়ে তাহলে রোধ কমবে। ব্যস্তানুপাতিক, ঠিক আছে? পরিবাহীর প্রস্থচ্ছেদের কালি যদি বাড়ে তাহলে পরিবাহীর রোধ কম হবে, আর পরিবাহীর প্রস্থচ্ছেদের কালি যদি কম হয় তাহলে রোধ বেশি হবে। এবং ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে তার রোধ, কোনটার রোধ কত হবে, কোনটার রোধ বেশি হবে, কোনটার রোধ কম হবে, সেটা সেই পদার্থের উপর নির্ভর করবে। এখন দেখো, পরিবাহীর রোধকে যদি আমরা আর দিয়ে প্রকাশ করি, পরিবাহীর দৈর্ঘ্যকে যদি আমরা এল দিয়ে প্রকাশ করি, এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের কালিকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, তাহলে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, তার মানে আর প্রপোর্শনাল টু এল। আর পরিবাহীর রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের কালির ব্যস্তানুপাতিক, তার মানে আর প্রপোর্শনাল টু 1/a। এখন এই দুইটি সমীকরণকে যদি আমরা তুলনা করি তাহলে আমরা পেয়ে যাব আর প্রপোর্শনাল টু l/a। যখন মধ্যে সমানুপাতিক চিহ্ন থাকে তখন বাম দিক যদি সমান থাকে তাহলে যেগুলো আছে সেগুলো থেকে একটি লিখব, সমানুপাতিক চিহ্ন লিখব এবং ডান দিকের দুইটিকে পূরণ করব। তো l × 1/a করলে হবে l/a। এখন এখানে সমানুপাতিক চিহ্ন যদি আমরা সরিয়ে দেই এবং সমানুপাতিক চিহ্ন সরিয়ে যদি আমরা ইকুয়াল টু আনি তাহলে কি হবে? ডান দিকের মানের সাথে একটি ধ্রুবক পূরণ করতে হবে। ডান দিকে আছে l/a, তার সাথে একটি ধ্রুবক আমরা পূরণ করব। এই যে ধ্রুবক যেটি আমরা পূরণ করেছি, এই ধ্রুবকটি হলো র। এটি একটি গ্রিক অক্ষর র, ঠিক আছে? এখানে র হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এবং এই সমানুপাতিক ধ্রুবক রকে বলা হয় বিদ্যুৎ রোধক। বিদ্যুৎ রোধক। রোধ এবং রোধক দুইটি উষ্ণতার উপর নির্ভর করে। রোধ এবং রোধক পরিবর্তন হবে যদি উষ্ণতা পরিবর্তন করা হয়। এখন এই রোধকের এসআই একক হলো ওহম মিটার। ওহম মিটার। আগে আমরা দেখেছি ওহমকে একটি গ্রিক অক্ষর এই প্রতীক দিয়ে চিহ্নিত করা হয়, আর মিটারকে তো সাধারণত আমরা এম দিয়ে প্রকাশ করি। তাহলে রোধকের এসআই একক হলো ওহম ইন্টু মিটার। এখন ভিন্ন ভিন্ন পদার্থের রোধক ভিন্ন ভিন্ন হয়। সাধারণত যে সকল পদার্থ পরিবাহী, বিদ্যুতের সুপরিবাহী, তাদের ক্ষেত্রে রোধক খুব কম হয়। যেমন 10⁻⁸ ওহম মিটার থেকে 10⁻⁸ ওহম মিটার থেকে 10⁻⁶ ওহম মিটার পর্যন্ত, অর্থাৎ খুবই কম হয় রোধক। যে পদার্থগুলো বিদ্যুতের সুপরিবাহী, যে পদার্থগুলো বিদ্যুতের কুপরিবাহী তাদের ক্ষেত্রে রোধক একটু বেশি হয়, আর যে পদার্থগুলো অন্তরক পদার্থ সেই পদার্থগুলোর ক্ষেত্রে রোধক অনেক বেশি হয়, কারণ তাদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। অন্তরক পদার্থ যেগুলো, সেগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, কারণ তাদের রোধ বেশি। তো রোধক বা রোধক বেশি আমরা বলতে পারবো। তো এই যে পদার্থ যেগুলো
অন্তরক পদার্থ, সেই পদার্থগুলোর ক্ষেত্রে রোধঙ্ক অনেক বেশি হয়। কত হতে পারে? তাদের ক্ষেত্রে 10⁻12 ওহম মিটার থেকে 10⁻17 ওহম মিটার পর্যন্ত হতে পারে। ঠিক আছে, অর্থাৎ তাদের রোধঙ্ক খুবই বেশি। যে সকল পদার্থ অন্তরক তাদের রোধঙ্ক খুবই বেশি। এখন সংকর ধাতুর ক্ষেত্রে কি হয়? দেখো, সংকর ধাতু মানে আমরা জানি যে দুই বা ততোধিক ধাতু অথবা ধাতু এবং অধাতুর সমসত্ব মিশ্রণ। তার মানে সংকর ধাতুগুলো ধাতু দিয়ে তৈরি হয় অথবা ধাতু এবং অধাতু দিয়ে তৈরি হয়। এই সংকর ধাতু যেগুলো ধাতু দিয়ে তৈরি, সেগুলোর রোধঙ্ক সাধারণত তার সেই সংকর ধাতুটি যে উপাদানগুলো দিয়ে তৈরি, যে ধাতুগুলো দিয়ে তৈরি, সেই ধাতুগুলোর রোধঙ্কের চাইতে সংকর ধাতুর রোধঙ্ক বেশি হয়, অর্থাৎ তার রোধ বেশি হয়। ঠিক আছে, তার উপাদান থেকে, অর্থাৎ এই সংকর ধাতুটি যে ধাতুর দ্বারা তৈরি, সেই ধাতুগুলোর রোধঙ্ক থেকে এই সংকর ধাতুর রোধঙ্ক বেশি। এখন রোধঙ্ক বা রোধ যদি বেশি হয় তাহলে কি হবে? যখন বিদ্যুৎ প্রবাহিত হবে তখন বিদ্যুৎ প্রবাহে রোধঙ্ক যদি বেশি হয় বা রোধ বেশি হয় তাহলে বিদ্যুৎ প্রবাহে বাধা বেশি হবে। এবং এতে কি হয়, যখন কোনো পরিবাহীর রোধ খুব বেশি হয় তখন পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এই বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। যদি পরিবাহীর রোধ কম হয় তাহলে বিদ্যুৎ শক্তি কম পরিমাণে তাপ শক্তিতে রূপান্তরিত হবে। যদি রোধঙ্ক বেশি হয় বা রোধ বেশি হয় তাহলে বিদ্যুৎ শক্তি বেশি পরিমাণে তাপ শক্তিতে রূপান্তরিত হবে, যেটাকে বলা হয় বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাব। সেটা আমরা পরে আলোচনা করব। এখন এই সংকর ধাতুগুলো বিদ্যুৎ প্রবাহের তাপীয় কৌশল প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিদ্যুৎ প্রবাহের তাপীয় কৌশল মানে কি? যেমন ইলেকট্রিক ইস্ত্রি বা টোস্টার। ইলেকট্রিক ইস্ত্রিতে কি হয়, কানেকটিভ ওয়্যারের মাধ্যমে বিদ্যুৎ যখন প্রবাহিত হয় তখন এই ইলেকট্রিক ইস্ত্রির মধ্যে একটি সংকর ধাতুর কুণ্ডলী থাকে। তো এই সংকর ধাতুর কুণ্ডলীতে যখন বিদ্যুৎ প্রবাহ হয় তখন বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, ফলে ইস্ত্রি গরম হয়। ঠিক আছে, তো এই ইলেকট্রিক ইস্ত্রি বা টোস্টার এগুলো হচ্ছে বিদ্যুৎ প্রবাহের তাপীয় কৌশল প্রয়োগের সামগ্রী। তো এইগুলোতে কি হয়, সাধারণত সংকর ধাতু ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো যে সংকর ধাতু কেন ব্যবহার করা হয়? কারণ আমরা দেখেছি সংকর ধাতুর যে রোধঙ্ক সেটি তার যে ধাতু দ্বারা তৈরি সংকর ধাতু, সেই ধাতুর চাইতে তার রোধঙ্ক বেশি, ফলে তার রোধ বেশি হবে। আর রোধ যদি বেশি হয় তাহলে বিদ্যুৎ প্রবাহ বেশি পরিমাণে তাপ শক্তিতে রূপান্তরিত হবে। সুতরাং এই সংকর ধাতুগুলো বিদ্যুৎ প্রবাহের তাপীয় কৌশল প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার দেখো, যখন ধাতুর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে যদি রূপান্তরিত হয় তাহলে অতিরিক্ত তাপ শক্তি উৎপাদনের ফলে এই ধাতু নির্মিত তার জ্বলে যেতে পারে বা গলে যেতে পারে। কিন্তু সংকর ধাতুগুলো হলো উচ্চ তাপ সহ্য করার ক্ষমতা আছে। সংকর ধাতুগুলোর খুব বেশি পরিমাণে তাপ সহ্য করার ক্ষমতা আছে। সুতরাং এগুলোর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে এবং অতিরিক্ত রোধঙ্কের জন্য যখন বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে, সেগুলো যখন গরম হবে, অত্যাধিক তাপ উৎপাদন হবে, সেই তাপের ফলে কিন্তু সংকর ধাতুগুলো সহজে জ্বলে গলে না। সেজন্য এই সংকর ধাতুগুলো বিদ্যুৎ প্রবাহের তাপীয় কৌশল প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে বিদ্যুৎ প্রবাহিত করার জন্য সাধারণত ধাতুর তৈরি তার ব্যবহার করা হয়, পরিবাহী তার, যেমন তামার তার ব্যবহার করা হয় অথবা অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয়। তো এইগুলো ব্যবহার করলে কি হয়, যদি তামা বা অ্যালুমিনিয়াম এইগুলি ব্যবহার করা হয় বিদ্যুৎ পরিবহনের জন্য, এক স্থান থেকে অন্য স্থানে বিদ্যুৎ স্থানান্তরিত করার জন্য,
তখন এইগুলো ধাতুর নির্মিত এবং এইগুলো বিদ্যুতের সুপরিবাহী, তাদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এগুলোর রোধ কম বা রোধাঙ্ক কম, সেজন্য বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে খুব কম পরিমাণে রূপান্তরিত হবে। এখন যদি সংকর ধাতু দিয়ে সেটি তৈরি করা হয় তাহলে বিদ্যুৎ শক্তি বেশি পরিমাণে তাপ শক্তিতে রূপান্তরিত হবে। সুতরাং তাপ শক্তি হিসাবে বিদ্যুৎ শক্তির অপচয় বেশি হবে সংকর ধাতুর ক্ষেত্রে। কিন্তু যদি তামা বা অ্যালুমিনিয়াম এইগুলি দিয়ে বিদ্যুৎ পরিবহন করা হয় তাহলে এইগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় অতি অল্প পরিমাণে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে, ফলে বিদ্যুৎ শক্তির অপচয় কম হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পরিবাহীর রোধ দেখলাম যে পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে, পরিবাহীর প্রস্থচ্ছেদের কালির উপর নির্ভর করে এবং পরিবাহী যে পদার্থের দ্বারা তৈরি সেই পদার্থের উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে? পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্য বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, আর প্রস্থচ্ছেদের কালির ব্যস্তানুপাতিক। যদি পরিবাহীর প্রস্থচ্ছেদের কালি বেশি হয় তাহলে রোধ কম হবে, অর্থাৎ যদি মোটা তার হয় তাহলে তার রোধ কম হবে, অর্থাৎ তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বেশি হবে। আর যদি পাতলা তার হয় তাহলে তার প্রস্থচ্ছেদের কালি কম হবে, তো সেক্ষেত্রে রোধ বেশি হবে, তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কম হবে। ঠিক আছে, আর যে পদার্থগুলোর উপর নির্ভর করে, মানে পরিবাহী যে পদার্থের দ্বারা তৈরি সেই পদার্থগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদার্থের নির্দিষ্ট রোধাঙ্ক আছে। সেটি তোমাদের বইতে দেওয়া আছে একটি তালিকা, সেই তালিকাতে তোমরা দেখে নেবে। সম্ভবত সেটি পেজ নাম্বার 207-এ দেওয়া আছে। তো পেজ নাম্বার 207-এ দেওয়া যে তালিকা, সেই তালিকাতে তোমরা দেখবে বিভিন্ন পদার্থের রোধাঙ্ক দেওয়া আছে। সেগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, এমনিতে 2-1 বার সেগুলো রিডিং দিয়ে দেবে, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন পদার্থের রোধাঙ্ক বেশি, কোন পদার্থের রোধাঙ্ক কম। ঠিক আছে, এখন এই যে পরিবাহীর রোধ কী কী কারকের উপর নির্ভর করে এবং কিভাবে নির্ভর করে, ঠিক আছে, সেগুলো মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটি টেকনিক দেখিয়ে দেব। দেখো, এখানে আমরা পরিবাহীর রোধ, পরিবাহীর দৈর্ঘ্য এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের খালি, এইগুলোর মধ্যে একটি সম্পর্ক আমরা পেয়েছি, যে সম্পর্কটি হলো R = ρ/L/A। এই সূত্রের সাহায্যে কিছু গাণিতিক সমস্যা আছে, সেগুলো সমাধান করতে হবে। সুতরাং এই সূত্রটি তোমরা দেখে নেবে। সূত্রটি হচ্ছে R = ρ/L/A, এবং এই সূত্রটি যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা পরিবাহীর রোধ কী কী কারকের উপর নির্ভর করে এবং কিভাবে নির্ভর করে সেগুলো সহজেই বলতে পারবে মুখস্থ না করেও। দেখো কিভাবে। R হচ্ছে ρ/L/A। যদি আমরা রকে সরিয়ে দেই, র হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যেটাকে রোধাঙ্ক বলা হয়, সেটাকে সরিয়ে দিলে কি হবে? যখন ধ্রুবককে সরিয়ে দেওয়া হবে তখন এই সমান চিহ্ন সরে সমানুপাতিক চিহ্ন আসবে, অর্থাৎ R = হবে L/A। এবং এটি কোথা থেকে এসেছে? আমরা আগে দেখেছিলাম যে দুইটি সমীকরণ থেকে এটি আমরা পেয়েছি। একটি সমীকরণ ছিল R = L, আর আরেকটি সমীকরণ হলো R = 1/A। তার মানে কি? R = L মানে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, আর A মানে প্রস্থচ্ছেদের কালি, R মানে রোধ, তো রোধ প্রস্থচ্ছেদের কালির ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আর ভিন্ন ভিন্ন পদার্থের রোধ ভিন্ন ভিন্ন হয়, সেটা তো তোমাদেরকে এই তালিকা থেকে জানতে পারবে যে কোন পরিবাহীর রোধাঙ্ক কত, বা কোন পরিবাহীর রোধাঙ্ক বেশি, কোন পরিবাহীর রোধাঙ্ক কম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত মোটামুটি পরিবাহীর রোধ কী কী কারকের উপর নির্ভর করে তার আলোচনা হয়ে গেছে। তারপর কিছু গাণিতিক সমস্যা আছে, তো আমরা সেই গাণিতিক সমস্যাগুলো পরে করব। ঠিক আছে।